আসসালামু আলাইকুম। গেল ৭২ ঘন্টা বা যদি আমরা একটু বেশি ধরি ১২০ ঘন্টা ভিপি নূর এবং তৌহিদ আফ্রিদি এই দুইটা ইস্যু মার্কেটে জমায় রাখছিল। মার্কেট জুড়ে যখন তৌহিদ আফ্রিদির প্রতিদিন নানান গল্প ঘটনা বিভিন্ন কিছু আসছিল, মাঝখান থেকে হঠাৎ করে ভিপি নূর ভাই মার্কে টোটাল জিনিসটারে বিপরীত দিকে নিয়ে গেছেন। তো অনেকেই জানতে চাইছেন বা বিভিন্ন নিউজ টিউজে দেখছেন যে তৌহিদ আফ্রিদিকে কালকে কারাগারে পাঠানো হয়েছে, তো তার কি সাজা হয়ে গেছে, অথবা তার যে অপরাধটা সেই অপরাধে তার কি সাজা হইতে পারে, তার কি ফাঁসি হবে, যাতে এটা মার্ডার কেস রিলেটেড মামলা নাকি তার যাবজ্জীবন হবে। বেসিক্যালি কোনোটাই হবে না। এখন বলতে পারেন যে ভাই আদালত রায় দেওয়ার আগে আপনি রায় দিচ্ছেন, দেখেন এখানে বুঝাই কেন হবে না। সাময়িকভাবে জেল খাটবে, হয়তো ধরেন ৬ মাস ১ বছর, এর থেকে কমও হতে পারে বেশি হতে পারে, তিনি জেল খাটবে। কেন ফাঁসি বা যাবজ্জীবন হবে না? প্রথমত ৫ দিনের রিমান্ড ছিল তৌহিদ আফ্রিদির, এবং পুলিশের দাবি রিমান্ডে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, আর এটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ব্রিফও করেছেন। হয়তো বিপিনুরের নিউজের ফাঁকে আপনারা ফোকাস করেননি। তার বিরুদ্ধে যে মামলাটা, যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবুকে হত্যার যে মামলা, এই মামলাতে আসামি কত জানেন? হিউজ পরিমাণ মানুষ। মূল ১ নাম্বার আসামি শেখ হাসিনা, ১১ নাম্বার তৌহিদ আফ্রিদি, ২২ নাম্বার তৌহিদ আফ্রিদির বাবা। তো এখন এই যে গ্রেপ্তার হয়েছেন, এটা হচ্ছে একটা ডিমান্ড ছিল যে মুক্তিযুদ্ধ মঞ্চ বা কি জাগরণ মঞ্চের একটা ডিমান্ড ছিল, আর পাশাপাশি সাংবাদিক ইলিয়াস ভাই পিনাকি দ্বারা এটা নিয়ে কিন্তু খুব কথা বলছেন, কাজ করছেন। আবার এখানে ইন্টারনাল কেউ বলতেছে মাই টিভি দখল টকল নিয়ে, প্রোটেকশন নিয়ে, এই যে বিপিনুর ভাই তিনিও মাইর খেয়েছেন। তো এগুলো কিন্তু ভিতরে ভিতরে একটা সিন্ডিকেট চলতেছিল। তো যার বিরুদ্ধে গেছে তার বিরুদ্ধে বাকিরা শক্ত হয়ে গেছে, দুর্বল পক্ষ এখানে কট খেয়ে গেছে। তো গতকালকে আপনার তার এই মামলার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আর আসামি পক্ষের আইনজীবী তার জামিন চাইলেও রাষ্ট্রপক্ষের জামিনের বিরোধিতা করে, এরপর তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এখন এই মামলায় ধরেন ফাঁসি, এগুলা হাস্যকর। আমি হাস্যকর এই কারণে বললাম যে এটা জাস্ট একটা অভিযোগ। এখন এটা ইনভেস্টিগেশন হবে, মামলার বাদী থাকবে, সাক্ষী থাকবে। এটা ভাই একটা হিউজ টাইম অফ প্রসেস। তার উপরে মামলার ১ নাম্বার আসামি শেখ হাসিনা। আবার ধরেন তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে এই যে সে গিয়া গুলি করে মারছে, এনি কাইন্ড অফ এভিডেন্স দেখেন। তৌহিদ আফ্রিদির ১০০০টা ব্যাটসেট থাকতে পারে। আমি বারবার বলছি, তার বিরুদ্ধে শক্ত মামলা হইতো যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার যারা তার হাতে নির্যাতিত হয়েছে লাইক সায়েম, তারা যদি মামলা করতো। কিন্তু এটা যে মামলা হয়েছে, এটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কানেক্টিভিটির মামলা হিসাবে কিন্তু সারা বাংলাদেশের মানুষই বোঝে না, কারণ সে আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিলিটিস দেওয়ার জন্য জুলাই আগস্টের সময় এই স্পর্শকাতর সময়টাতে কন্টেন্ট ক্রিয়েটরদের প্রেসার করেছেন, অনেক কিছু হাইড করতে চেয়েছেন বা অনেককে থ্রেট করেছেন। আর কিছু ঘটনা আছে এগুলা কমিউনিটিতে থাকার কারণে বিভিন্ন ধরনের ঘটনা করছেন, প্রেম করছেন, ওইগুলো আলাদা। কিন্তু এই মামলাটা, যে মামলাটা খাইছে, আমরা অলরেডি তার আসামি পক্ষের আইনজীবীর কাছ থেকে শুনছি, মানে কি বলা যায়, আফ্রিদির যে ওই বাদী বলছে সে আসলে তাদেরকে ভালো করে চিনেও না, তারে বলছে সে নাম দিয়ে দিচ্ছে, তাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই, আর এই ঘটনায় আসলে তৌহিদ আফ্রিদিরা কানেক্টেড না। এটা বাদী বলা লাগে না, বাংলাদেশের মানুষ এমনিই বলছে। যেমন ধরেন মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে চুরি, ওই যে মাছ চুরির অভিযোগ ছিল, খালেদা জিয়ার বিরুদ্ধে কোথাও গিয়ে ককটেল ফাটানোর অভিযোগ ছিল, তারেক রহমানের ভিতরে আম চুরির অভিযোগ থাকে, এখন আবার শেখ হাসিনার বিরুদ্ধে এগুলো শুরু। এই মামলাগুলো হয় কি, যখন একটা সরকার থাকে, বিরোধী সরকার, এই সময়টা পর্যন্ত আপনাকে অনেক কিছু ভোগ করতে হবে। আবার যখন সরকার পরিবর্তন হয়, এগুলা পানির মতন মামলা ঝরে যায়। সো তৌহিদ আফ্রিদির ওই লেভেলের বড় কোনো সাজা হবে না এই মামলায়, অন্তত বাকিটা অন্য মামলায় হইতে পারে। তবে জামিন হয়ে যাবে। শমী কায়সারের জামিন হয়েছে না, অনেকেরই তো জামিন হয়েছে, তো তারও জামিন হয়ে যাবে। জানি না কবে হবে, বাট জামিন হয়ে যাবে। একটা কথা আছে বাংলায়, যার যায় আসলে সেই বোঝে। এখন আমরা যারা দূর থেকে বিশ্লেষণ করি, আমাদের ফিলিংসের জায়গাটা একরকম, আর যাদের পরিবার এখানে কানেক্টেড তাদের জায়গাটা হয়তো বা একটু অন্যরকম। তবে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে যে সিদ্ধান্তটা নিয়েছে বা সরকারের যে অবস্থাটা, সেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর। গতকালকে জামাতের আমির বলছিলেন ২৪ ঘন্টা পার হয়ে গেছে, কারো বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি। আবার এই জামাতি দাবি করতেছিল যে যারা সেনাবাহিনীর সদস্য আছেন এবং পুলিশের সদস্যরা আছেন, বিপিনুর উপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। অপরদিকে এই দলটির যারা প্রধান আছেন, গণ অধিকার পরিষদের রাশেদ খান বা ফারুক ভাইও আগে একবার মার খেয়েছে। সো তিনি কিন্তু বিষয়টা বুঝতে পারেন যে মারের ব্যথা। আমি একবার খাইছিলাম রাজনীতি করাকালীন, অনেক মার খেয়েছিলাম, এরকম নাক টাক নুরুর মতন ফুলেই গেছিল, অনেক ব্যথা হয় প্রচন্ড। তো সেই জায়গা থেকে ফারুকও বলতেছিলেন যে তাদের ৩ দফা, এর মাঝখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা এখানে কানেক্টেড তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এখন ২৪ ঘন্টা পার হয়ে গেলেও যে পুলিশ সদস্যরা বা সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছিল, তাদের বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নেয়নি বা তাদেরকে পরোক্ষভাবে সমর্থন করছে? কারণ দেখেন, সেনাবাহিনী কিন্তু আইএসপিআর থেকে বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছে
মবের বিরুদ্ধে খুবই স্ট্রং অবস্থান নিবে। এমনকি এই ঘটনার পরেও জাতীয় পার্টির অফিসগুলোকে সরকার নিরাপত্তা দিয়েছে, সেনাবাহিনীকে সরকার সাপোর্ট করেছে। কারণ এখানে দেখেন নূরের মায়ের সিচুয়েশনটার বিষয়টা আলাদা, কিন্তু এর আগে 1 ধাপে 2 ধাপে 3 ধাপে এখানে যেন কোনো মব তৈরি না হয়। যেহেতু নূর দলটির প্রধান বা ওনার ভাষাগত তো সমস্যা আছে, এখন এটা নতুন কিছু না। তো এগুলোর কারণে কিন্তু সেনাবাহিনী প্রথম পুলিশের সাথে যখন সংঘর্ষ ছিল তখন কিন্তু সেখানে সেনাবাহিনী কল করা হয়েছে, তখন কিন্তু ভিপি নূর চলে যেতে পারতেন। বা এখানে জাতীয় পার্টির বিরুদ্ধে তাদের যে অবস্থান ছিল, অফিস ভাঙচুর করবে, জিএম কার সাথে ল্যাংড়া করে দিবে, তার বাড়ির সামনে মব তৈরির জন্য উস্কানি দিচ্ছিল, এগুলা কিন্তু আইনের ভাষায় আইন পরিপন্থী কাজ। এখন এটা নিয়ে এনসিপি অনেক কথাবার্তা বলতেছে যে নূর ভাইয়ের মতন আমাদেরও পরিণতি হবে। জামাত তারাও ভয় পাচ্ছে, আওয়ামী লীগের ইস্যুটাতে তাদের একটা কনসার্ন আছে। কিন্তু সরকার কেন? আপনি দেখেন ডক্টর ইউনূস খুবই কৌশলে কাজটা নিচ্ছেন। তিনি ভিপি নূরের খবর নিয়েছেন, তার চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশ পাঠাবেন, মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সরকারের প্রেস সেক্রেটারি গিয়েছে, সব ঠিক আছে। কিন্তু ওই যে যারা জড়িত যারা, তারা কি দুর্বৃত্ত, যে নুরু কিছুই করে নাই, কালকে ওনাকে দেয়া মারছে, দেখেন মায়ের পক্ষে আমরা না, কখনোই না। পুলিশ একটা লিমিটেড ভার্সনে তারা কাজ করবে। আর সেনাবাহিনী তো ভাই এই কাজগুলোর জন্য না। সেনাপ্রধান বারবার বলতেছিলেন যে দেখো এতদিন সেনাবাহিনী মাঠে রাখা যায় না, পুলিশের ট্রেনিংটা হচ্ছে আলাদা আর সেনাবাহিনীর ট্রেনিংটাই হচ্ছে আলাদা। সেনাবাহিনী কিভাবে এই পরিবেশ উত্তপ্ত অবস্থা এটাকে কন্ট্রোল করে, না মানে আলোচনা দীর্ঘ হয়ে যাবে। যাই হোক, এখন এখানে মূল বিষয়টা হচ্ছে যে সরকার যদি এই মুহূর্তে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশনে যায় বা এটা কেন করছে, সেনাবাহিনী বলছে যে ভাই আমরা ট্রাই করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করার জন্য। ডক্টর ইউনূসের সিদ্ধান্ত যে মবকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে, সো আমরা ওই দিন ওইটাই করছি। আমরা এখানে মবকে থামাইতে চাইছি। যদি জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে আইন আছে, আইন করবে, কিন্তু আপনি গিয়া 50 জন বা 100 জন মানুষ, 500 মানুষ একটা অফিস ভেঙে ফেলবেন, তারপরেও করছে না কালকে। তো সেইখানে কি অফিসগুলোকে সরকার প্রোটেকশন দিতে চায় না? দিচ্ছে, কারণ এটা সরকারের মধ্যে যে ফাংশন গুলো আছে বা অর্গান গুলো আছে, লাইক পুলিশ আর বিভিন্ন বাহিনী, তাদের কাজই এটা। কালকেও কিন্তু গণ অধিকারের অনেক কর্মীরা কিন্তু পুলিশ লাঠিচার্জ করছে। কেন? আপনি কি ভাঙা ফেলতেছেন, আগুন জ্বালাই দিতেছেন। আপনারা দাবি করবেন, সরকারের উপর চাপ প্রয়োগ করবেন, সেটা আইনের মাধ্যমে হতে পারে, জাতীয় পার্টি নিষিদ্ধ, কিন্তু এইভাবে কোনো ঘটনা করা যায় না। আর সরকার যদি এই মুহূর্তে সেনাবাহিনীর বিরুদ্ধে যায়, অথবা ধরেন যারাই বলতেছেন বারবার সেনাপ্রধানকে নিয়ে নানান কথা বলতেছেন, এটা যার যার পয়েন্ট অফ ভিউ, আবার পুলিশকে নিয়ে বলতেছেন, তো পুলিশ এবং সেনাবাহিনী এই দুইটা জিনিস এই সরকারের টিকাই রাখছে ভাই। তো সেই দুইটা জিনিসের বিরুদ্ধে যদি সরকার কোনো ইনকোয়ারি কল করে, তারপর একটা প্রাথমিক তদন্ত কমিটি ডিএমপির পক্ষ থেকে তৈরি হয়েছে, সেটা আলাদা। কিন্তু কোনো অ্যাকশনে যাওয়া, কোনো সেনাবাহিনীর সদস্যকে গ্রেপ্তার করে ফেলা, এখানে ওইরকম অতিরঞ্জিত কোনো কিছুই সেনাবাহিনীর পক্ষ থেকে হয় নাই। তারা ধৈর্য ধারণ করছে, পরিস্থিতি বিগলাই গেছিল, তৃতীয় পক্ষের কেউ ঢুকছিল, সেটা তদন্ত কমিটি থেকে আসবে, কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী তাদের কাজ করছে। সো এখানে ডক্টর ইউনূস পাগল হয় নাই যে তিনি এটার বিরুদ্ধে অবস্থান নেবেন বা স্বরাষ্ট্র এটার বিরুদ্ধে অবস্থান নেবেন, অথবা স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বরখাস্ত করে দিবেন। এটা আস্তে আস্তে থেমে যাবে। মবকারী যারা আছেন তাদের জন্য একটা বার্তা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, যে সরকার মবকে আর উৎসাহিত করবে না।